কয়েকদিন আগে রোলো কাট্টেগাটে এসে পৌঁছেছিল। তার সমর্থন ছিল আইভারের প্রতি এবং রোলোর সাপোর্টের কারণেই আইভার কাট্টেগাটের অধিকার লাভ করেছিল। কিন্তু রোলোর স্বার্থ ঠিক কী ছিল? আসলে তার সমর্থনের অন্যতম কারণ ছিল বাণিজ্য চুক্তি। কাট্টেগাট এতদিনে নরওয়ের বৃহত্তম বাণিজ্য বন্দরে পরিণত হয়েছিল এবং সেটারই সুযোগ নিতে চেয়েছিল রোলো। অন্যদিকে বিয়র্ন, লেগার্থা এবং অন্য ভাইকিংসদের পরাজয়ের পর তাদের অবস্থান কোথায় হয়েছিল সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। পালিয়ে যাওয়ার পর বিশাল একটা অনুসন্ধানী দল মোতায়েন করা সত্ত্বেও তাদের অবস্থান তখনও জানতে পারছিলেন না আইভার। কিন্তু আমরা দেখতে পাই তারা একটা পরিত্যক্ত খামার বাড়িতে পালিয়ে গিয়েছিল। আইভারের জন্মের কিছুদিন আগে বোর্গ কাট্টেগাট দখল করার সময় র্যাগনারের পরিবার এখানে আশ্রয় নিয়েছিল, মনে আছে নিশ্চয় আপনাদের। আচ্ছা শোনেন বন্ধুরা, একটা বড় সিরিজ দেখতে হলে ধারাবাহিকতা সবচেয়ে বড় বিষয়। এই সিরিজগুলো কোনোভাবেই একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তাই প্রতিটা পার্ট আমি ধারাবাহিকভাবে প্লেলিস্ট আকারে সাজিয়ে রেখেছি আমার চ্যানেলে। তাই যারা এখনও শুরু করেননি বা কোনো পর্ব মিস করেছেন তার প্লিজ সেই পর্বগুলো আগে দেখে আসুন, তারপরে এই পর্বটি শুরু করুন। যা হোক, তো এখানে আসার পরে লেগার্থা যুদ্ধের এই ফলাফল মেনে নিতে পারছিলেন না, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ তাদের প্রতিকূলে। বর্তমান শক্তি নিয়ে আইভারের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো উপায়ই ছিল না তাদের। তবে হিমন্ড একদিন ইংল্যান্ডে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছিলেন লেগার্থাকে। সে বলেছিল তারা রাজা অ্যাথেলউল্ফের প্রতি আনুগত্য স্বীকার করলে সে তাদের আশ্রয় দেবে। আসলে ওরা তখনও জানতো না অ্যাথেলউল্ফের মৃত্যু ঘটে গিয়েছিল। হিমন্ড বিশ্বাস করত লেগার্থার সাথে তার সম্পর্ক অনেক গভীর হয়েছে। যদি সে বিশপ হিসেবে পুনরায় তার ভূমিকা পালন করে তাহলে লেগার্থার সাথে তার সম্পর্ক গোপন রাখতে হবে এবং তারপরেও তিনি লেগার্থাকে ছাড়া বাঁচতে পারবেন না। হিমন্ডের কথা লেগার্থাকে সেদিন গভীরভাবে নাড়া দিয়েছিল এবং মনেই করা হচ্ছিল ইংল্যান্ড তাদের পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে। কিন্তু এর মধ্যেই একটা ঘটনা ঘটে। রোলোকে দেখা যায় অনেকটা গোপনে কাট্টেগাট ছেড়ে সেই খামার বাড়িতে চলে আসতে, যেখানে সেও এক সময় বাস করত। রোলো লেগার্থা এবং তার ছেলেকে ফ্রান্সে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল সেদিন এবং তাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিল সে। তার কথা শুনে লেগার্থা হতবাক হয়ে যায়, কারণ এই কয়েকদিন আগে রোলো তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আইভারকে সাহায্য করেছিল, তবুও সে তাদের রক্ষা করার চিন্তা করছিল। বিষয়টা বড়ই অদ্ভুত। আসলে রোলোর উদ্দেশ্য ছিল স্পষ্ট। সে আশা করেছিল আইভারের সাহায্যে লেগার্থাকে জোর করে কোণঠাসা করে ফেলবে সে, তারপর তাদের কাছে সে নায়কের ভূমিকা পালন করবে। রোলো সবসময় লেগার্থাকে ভালোবাসত, এমনকি সে এমনও দাবি করত যে বিয়র্ন তার নিজের ছেলে। রোলোর সাথে তার ইতিহাসের কারণে লেগার্থার এই দাবি খণ্ডন করতে পারেনি সেদিন, কিন্তু বিয়র্ন একমত ছিল না। রোলো যে বিয়র্নের বাবা এই ধারণাটি রোলোর পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবেই করা হয়েছিল। সর্বোপরি লেগার্থার সাথে ঘুমানো তাকে বিয়র্নের বাবায় পরিণত করেনি, বিশেষ করে যেহেতু বিয়র্ন ঐতিহাসিকভাবে রোলোর চেয়ে অনেক সম্মানী ছিল। রোলো সম্পদ এবং সম্মানের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বিয়র্ন অবিচল ছিলেন তার সিদ্ধান্তে। প্যারিসে ফিরে তিনি কোনোভাবেই যেতে চাইছিলেন না। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো রোলোর দ্বিচারিতায় ক্লান্ত হয়ে পড়েছিলেন বিয়র্ন, যদিও তারা রোলোর প্রস্তাব শেষ পর্যন্ত প্রত্যাখ্যান করেছিল। সেই খামার বাড়ি থেকে ফিরে রোলো আইভারকে লেগার্থার অবস্থান সম্পর্কে জানিয়ে দেয়। ফলে আইভার বিশাল একটা সেনাবাহিনী নিয়ে সেই খামার বাড়িতে গিয়ে হাজির হয়, কিন্তু তারা দেখতে পায় সেখানে কেউ নেই। আসলে লেগার্থা বুঝতে পেরেছিল রোলোর প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সে আইভারদের তাদের অবস্থানের কথা হয়তো জানিয়ে দেবে। ফলে এই সুযোগে লেগার্থা এবং তার দল ঘুরপথে সেদিন কাট্টেগাটে ফিরে আসে এবং একটা জাহাজ চুরি করে। এইভাবে তারা আনুষ্ঠানিকভাবে তাদের জন্মভূমি ছেড়ে তারা ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। ওদিকে ওয়েসেক্সে তখন রাজার আসনে বসেছিল আলফ্রেড। তিনি একদিন রাজ্যসভায় নর্স আক্রমণ প্রতিহত করার জন্য উপকূল এবং নদীর তীরে প্রতিরক্ষামূলক কাঠামো তৈরি করার নির্দেশ দেন। একই সাথে উন্নত সামুদ্রিক যুদ্ধ ক্ষমতার জন্য নৌবাহিনীকে শক্তিশালী করার পরিকল্পনা করেছিলেন তিনি। এছাড়া তিনি গির্জায় ইংরেজি ভাষা ব্যবহারের প্রস্তাবও করেছিলেন, কিন্তু তার এই প্রস্তাব কাউন্সিলে শেষ পর্যন্ত ক্ষোভের জন্ম দিয়েছিল। নবনিযুক্ত বিশপ কুথ্রেড সরাসরি তো এটাও বলেছিলেন যে এটা গির্জার বিষয় এবং এমনকি রাজারও এতে হস্তক্ষেপ করার অধিকার নেই। এর মাধ্যমে একটা বিষয় নিশ্চিত হওয়া যাচ্ছিল যে আলফ্রেড হয়তো তার সমর্থন হারাতে চলেছিলেন। সে গির্জার আরও বিরোধিতার মুখোমুখি হয়েছিল। অভিজাতদের মনে অ্যাথেলরেড তখনও রাজার জন্য সেরা পছন্দ ছিল, কারণ তার কৃতিত্ব এবং ক্ষমতা সকলের কাছেই, অন্তত এই লোকদের কাছেই স্পষ্ট ছিল। এদিকে এর মধ্যে একদিন লেগার্থা এবং তার দল অ্যালেন নদী দিয়ে ওয়েসেক্সে এসে পৌঁছায়, কিন্তু তীরে থাকা সৈন্যরা ভাইকিংস জাহাজটি দেখতে পায় এবং অবিলম্বে তাদের উপরে তীর ছুটতে প্রস্তুতি নেয়। কিন্তু অ্যাথেলরেড সময় মতো হিমুন্ডকে চিনতে পেরেছিল।
না হলে হয়তো সেদিন তারা জলদস্যুদের মতোই শেষ হয়ে যেত। তবুও লেগার্থা এবং তার সঙ্গীদের বন্দী করে আটক করা হয়েছিল, যার ফলে তাদের ভাগ্য ছিল অনিশ্চিত। তবে এর মধ্যে হিমুন্ডের একটা বিশেষ অবস্থান যে আমরা সামনে দেখতে পাবো, সেটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল। তো এখন প্রশ্ন হলো, নতুন রাজা কি হিমুন্ডের পরামর্শ নেবেন না কি করবেন? চলুন দেখার চেষ্টা করি। ওয়েসেক্সে পৌঁছানোর পরপরই লেগার্থা এবং তার দলকে কারাগারে বন্দী করা হয়, কিন্তু হিমুন্ড একজন ইংলিশ হওয়ায় তাকে বন্দী করা হয়নি। ফলে ভাইকিংসরা ভেবে নেয় হিমুন্ড একজন প্রতারক, সে তাদের সাথে প্রতারণা করেছে। তার আসলে তাদেরকে সেভ করতে নয়, বরং নিজেকে নিরাপদে বাড়িতে পৌঁছানোর জন্যই ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিল। কিন্তু অন্য ভাইকিংসদের এই কথাগুলো লেগার্থা ঠিক বিশ্বাস করেনি, কারণ সে ভাবতেই পারছিল না হিমুন্ড তার সাথে এভাবে প্রতারণা করতে পারে। এর পরের দিন আলফ্রেড বন্দী ভাইকিংসদের ডেকে পাঠান। রাজসভায় আসার পর আলফ্রেড তাদেরকে সরাসরি একটা প্রস্তাব দেয়, সেটা হলো ভাইকিংসদের নিরাপত্তা এবং স্বাধীনতা দুটোই দেওয়া হবে, কিন্তু এর বিনিময়ে তাদের ইংল্যান্ডের পক্ষ নিয়ে আক্রমণকারী ভাইকিংসদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু বিয়র্ন প্রথমে চাইছিল তাদের ভূমি মানে পূর্ব অ্যাংলিয়া ফিরে পেতে, কিন্তু তার কথা শেষ হওয়ার আগে লেগার্থা আলফ্রেডের শর্তে রাজি হয়ে যায়। এইভাবে ভাইকিংস এবং স্যাক্সনদের মধ্যে একটা সত্যিকারের সহযোগিতা সম্পর্ক তৈরি হয়েছিল। এটা ছিল এমন একটা অংশীদারিত্বমূলক মিউচুয়াল, যেটা হিমুন্ডের প্রচেষ্টার জন্যই সম্ভব হয়েছিল। এই মহামূল্যবান সুযোগটি কাজে লাগিয়ে হিমুন্ড তার বিশপের পদ পুনরুদ্ধার করার চেষ্টা করতে শুরু করেছিলেন, কিন্তু পদে নতুন একজনকে নিয়োগ করা হয়েছে শুনে হিমুন্ড রেগে যান। কিন্তু আলফ্রেড হিমুন্ডকে জানান নতুন বিশপ তার সাথে মানিয়ে নিতে পারছেন না, এবং তবে সে হিমুন্ডকে তার বিশপের পদে এই মুহূর্তে ফিরিয়েও দিতে পারবে না। তাছাড়া পৌত্তলিকদের সাথে হিমুন্ডের মেলামেশা জনগণের মধ্যে তার ভাবমূর্তি অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছিল। বিশপ হিসেবে পুনর্বহাল হওয়ার আগে হিমুন্ডকে রাজা এবং ঈশ্বরের প্রতি তার অনুগত্য প্রমাণ করতে হবে, কিন্তু হিমুন্ডের ধৈর্যের অভাব ছিল। তার বিশপের উপাধি না ফিরে পেলে সে লেগার্থাকে রক্ষা করতে পারত না, ফলে তাকে শেরবোন চার্চে কুথরেডের মুখোমুখি হতে হয়। কিন্তু এত কষ্টার্জিত ক্ষমতা কেই বা সহজে ছেড়ে দিতে চায় বলেন? কুথরেড জানতেন হিমুন্ড একজন ক্লিন ইমেজের মানুষ নন, তাই তিনি তার লোকদের হিমুন্ডের প্রতিটি পদক্ষেপের উপরে নজর রাখতে নির্দেশ দিয়েছিলেন। একদিন কুথরেড হিমুন্ড এবং লেগার্থাকে এক গোপন প্রণয়ের সময়ে দেখে ফেলেন, তবে এটা একবার নয় একাধিকবার। অন্যদিকে উবে একদিন তাদের জমির দলিল সবার সামনে প্রকাশ করেন, মানে সেই যে রাজা এগবার্টের সাথে তাদের যে চুক্তিটা হয়েছিল সেটা। কিন্তু একটু পরেই সে বুঝতে পারে এটা ছিল একটা প্রতারণা, এগবার্টের প্রতারণা। পূর্ব অ্যাংলিয়া সম্পর্কে বৃদ্ধ রাজা এগবার্ট তাদের যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন সেটা ছিল অর্থহীন, কারণ তাদের সাথে চুক্তি হওয়ার আগেই তিনি তার পুত্র অ্যাথেলউল্ফের কাছে তার মুকুট হস্তান্তর করেছিলেন। মানে এই চুক্তিতে স্বাক্ষর করার সময় তিনি আসলে রাজাই ছিলেন না। কিন্তু এই মুহূর্তে অতীত নিয়ে চিন্তা করা ছিল নিরর্থক। অ্যাথেলউল্ফ মারা যাওয়ার পর আলফ্রেডের কাছে রাজ্যভার অর্পণ হওয়ার কারণে তার কাছে জমি প্রদানের ক্ষমতা ছিল, যদিও এটা ব্রিটিশ কাউন্সিল এবং অভিজাতদের কাছে সমর্থনযোগ্য হবে না, কারণ ভাইকিংসদের দেয়া এই জমিগুলো একবার তারা আক্রমণ করেছিল এবং তাদের আত্মীয়দের পৌত্তলিকরা হত্যাও করেছিল। মানে এই পারস্পরিক বিরোধিতার কারণে এটা আলফ্রেডের কাছে খুবই অসম্ভব এবং কঠিন একটা কাজ ছিল। তবে পরবর্তীতে আলফ্রেড উবেকে রাজি করানোর চেষ্টা করেন এবং তিনি আশা করেছিলেন সবাইকে তিনি যদি খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করতে পারেন বা তারা যদি রাজি হয় এবং তারা যদি একবার খ্রিস্টান হয়ে যায়, তবে তাদের জমি তারা খুব সহজেই ফিরে পেতে পারবে। এরপর একটা ভোজ সভায় আলফ্রেডের বাগদত্তা অ্যালসুইথ নর্সম্যানদের প্রতি বিশেষ কৌতূহল দেখে প্রথমবারের মতো সেখানে উপস্থিত হয়। রাজ্য পরিচালনায় আলফ্রেড সবসময়ই ব্যস্ত থাকত, তাই অ্যালসুইথকে সে সময় দিতে পারত না। কিন্তু অ্যালসুইথ এই বিষয়টাকে রাজার উদাসীনতা বলেই মনে করত এবং একই সাথে তার এটাও মনে হতো এই নর্সম্যানরা তাকে আলফ্রেডের অভাব দূর করতে অন্তত সাহায্য করতে পারে। ফলশ্রুতিতে সেদিন বিয়র্ন অ্যালসুইথের দৃষ্টি লক্ষ্য করেছিল, কিন্তু এরপর যেটা হয় সেটা হজম করাও বেশ কঠিন কাজ, কারণ সেদিন রাতে অ্যালসুইথ বিয়র্নের ঘরে ঢুকে পড়ে এবং বলাই বাহুল্য সেদিন অ্যালসুইথ তার কুমারিত্ব বিসর্জন দিয়েছিল বিয়র্নকে, তাই বেচারা আলফ্রেডকে বিয়ের আগেই অনেকটা কুকুর করা হয়েছিল। এরপর দিন হিমুন্ড কুথরেডের কাছ থেকে একটা চিঠি পায়, যেখানে মূলত বলা হয়েছিল তার কাছে লেগার্থার সাথে হিমুন্ডের ব্যভিচারের প্রমাণ রয়েছে এবং হিমুন্ডকে অপমান করার লক্ষ্যে এটি তিনি জনসমক্ষে প্রকাশ করবেন। স্পষ্টতই কুথরেড তার পদ বাঁচাতে আসলে ভুল ব্যক্তির সাথে ঝামেলা করতে শুরু করেছিলেন। কুথরেডের কাছ থেকে এই হুমকি পেয়ে পবিত্র গির্জার মধ্যে ঈশ্বরের সামনেই হিমুন্ড একদিন কুথরেডকে হত্যা করে।
যদিও আলফ্রেড কোথ্রেডের পরিবর্তে হিমনকে বিশপ হিসেবে বসাতে চাইছিলেন, মানে তিনি মন থেকে এটা চাইতেন, কিন্তু এটাও সত্য ছিল হিমন্ড আইন ভঙ্গ করেছিলেন, তাই কাউন্সিল তাকে শাস্তি দেবে কিনা সেটা নিয়ে সংশয় থেকে গিয়েছিল। অন্যদিকে কার্টেগাট কবজায় নিয়ে আসার পর আইভার আবারও ফ্রেডিসের মুখোমুখি হন। আমরা দেখেছি ফ্রেডিস নিজেকে তার কাছে উৎসর্গ করেছিলেন। মূলত তখন থেকে আইভার তাকে ভুলতে পারেননি। আসলে ফ্রেডিস ছিল সেই কয়েকজনের মধ্যে একজন যে আইভারের অক্ষমতাকে উপহাস না করে তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল এবং তাকে নম্রভাবে দেখতে শুরু করেছিল। ফ্রেডিস আগের মতোই আইভারকে একজন বীর হিসেবে পূজা করত। সেদিন সে তো এটাও বলেছিল যে আইভার হচ্ছেন নর্সদের একজন নির্বাচিত দেবতা। আইভারের প্রতি ফ্রেডিসের এই আচরণে এটা স্পষ্ট ছিল যে আইভার এই মহিলার বিষয়ে মোটামুটি সিদ্ধান্ত একটা নিয়েই ফেলেছিলেন এবং ফ্রেডিসকে রানীর মুকুট পরানোর খুব একটা বেশি সময় লাগেনি তার। একজন দাস থেকে রানীতে পরিণত হওয়া, বলতে পারেন একটা ফিনিক্স পাখিতে পরিণত হওয়ার মতোই বিষয় ছিল। এর মধ্যে মার্গারেট নামে একজন আইভারকে অনেক পছন্দ করত। এই মার্গারেট ছিল উবের রক্ষিতা, কিন্তু ফ্রেডিস আসার পর থেকে সে আর বাড়াবাড়ি করতে পারেনি। কিন্তু উবে তার সাথে শুধু বিশ্বাসঘাতকতাই করেনি, তাকে পরিত্যাগও করেছিল টার্ভির কারণে, আপনাদের মনে আছে নিশ্চয়ই। কিন্তু সৌভাগ্যবশত হ্যাবিটসাক তার প্রতি গভীর আনুগত্যের অনুমতি নিয়ে অপমানিত মার্গারেটকে গ্রহণ করেছিলেন। কিন্তু একদিন মার্গারেট তাকে বলেছিল আইভার পুরুষত্বহীন এবং হ্যাবিটসারকে আইভারকে হত্যা করে নিজের সিংহাসন দাবি করা উচিত। মানে এই মার্গারেটের রানী হওয়ার খায়েশ ছিল চরম পর্যায়ে এবং এটা এখন পর্যন্ত বহাল ছিল। যা হোক, অন্যদিকে সেদিন রাত্রে যখন ফ্রেডিস আইভারের সাথে ঘনিষ্ঠ হয় তখন সেও আইভারের পুরুষত্বহীনতার সমস্যাটি বুঝতে পারে, কিন্তু সে মার্গারেটের চেয়ে অনেক বেশি পরিপক্ক একজন নারী ছিলেন। ফ্রেডিস মনে করত আইভার একজন দেবতা, তাই সে যদি আইভারের রক্ত পান করে তাহলে সে অন্যভাবে আইভারের সন্তান ধারণ করতে পারবে। কিন্তু ফ্রেডিসের এর পরের আচরণ দেখে সেটা খুব একটা বাস্তব বলে মনে হয়নি আমার কাছে, কারণ সেদিন রাত্রে সে বাইরে বেরিয়ে অন্য একজন পুরুষকে খুঁজে নিয়ে তার সাথে মিলিত হয়। আর এর থেকে স্পষ্ট বোঝা যায় ফ্রেডিসের আইভারকে দেয়া আগের প্রতিশ্রুতি বা আশ্বাসগুলো শুধু তাকে সন্তুষ্ট করার জন্যই বলা হয়েছিল এবং তাকে প্রতারণা করার জন্য তাকে গর্ভবতী হতে হয়েছিল। এরপর একদিন ফ্রেডিস আইভারকে বলে সে গর্ভবতী। তার এই কথায় যদিও আইভার সন্দেহ পোষণ করেছিল, কিন্তু তারপরেই সে আনন্দে কান্না করে ফেলে। সম্ভবত সাম্প্রতিক ঘটনার চাপের কারণে আইভার স্বপ্নের মধ্যে একদিন দেখতে পায় তার পাশে মার্গারেট রানীর ছদ্মবেশে শুয়ে আছে। বিষয়টা দেখে প্রচণ্ড রেগে যায় সে। আইভার কল্পনা করতে থাকে এই ধরনের স্বপ্ন যদি সত্যি হয় তবে ফ্রেডিসের ক্ষতি হতে পারে, এবং একই স্বপ্নের পুনরাবৃত্তি আইভারকে অস্থির করে তুলেছিল। তিনি হ্যাবিটসারকে একদিন এই বিষয়টা বলেন এবং তার কাছে জিজ্ঞাসা করেন মার্গারেটের বিষয়ে কি করা উচিত। যেহেতু হ্যাবিটসার তখন মার্গারেটের প্রতি একেবারে আসক্ত হয়ে পড়েছিল, তাই সে ক্ষতি করতে চাইছিল না তার, এবং একই সাথে সে আইভারকে তার থেকে দূরে থাকতেও বলেছিল। কিন্তু আইভার তার এই পরামর্শে কান দেয়নি। পরের দিন রাতে 3 জন ঘাতককে পাঠিয়ে মার্গারেটের রুমেই তাকে হত্যা করা হয়। আইভারের এই নির্মম কর্মকাণ্ড তার নিজের এবং হ্যাবিটসার্কের মধ্যে গভীর একটা বিভেদ তৈরি করেছিল পরবর্তীতে। এদিকে আইভারের সাথে হ্যারল্ড কার্টেগাট জয় করার পর অনেকটা অলস হয়ে বসেছিলেন, তাই সে ইংল্যান্ডে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ সে মনে করত যুদ্ধই হচ্ছে তাদের ধর্ম। যেহেতু আইভার ইয়র্কে তার বিশাল গ্যারিসন ছেড়ে চলে এসেছিল, তাই তাকে ছাড়া এটা হতে চলেছিল হ্যারল্ডের প্রথম যাত্রা। সেদিনের ভোজসভায় হ্যাবিটসারকে অনেকটা বিষণ্ণ দেখায় এবং তার এই বিষণ্ণতা দেখে আইভার যখন তাকে প্রশ্ন করেছিল তখন সে রাগে ফেটে পড়ে। আইভার এই মুহূর্তটিকে তার বন্ধ্যাত্বের গুজব দূর করার জন্য এই সময় কাজে লাগায়। সকলের কাছে সে ঘোষণা করে রানী ফ্রেডিস গর্ভবতী, তার সন্তানের মা হতে চলেছে সে। তবে আইভার বুঝতে পারছিল হ্যাবিটসার মার্গারেটের প্রতি দুর্বল হয়ে পড়েছে এবং সে তার মৃত্যুটাকে ঠিক মেনেই নিতে পারছে না। তবে সেই সাথে সে এটাও বুঝতে পারছিল না এক আধা পাগল মহিলার প্রতি কেন এত যত্নশীল ছিলেন হ্যাবিটসার। কাট্টেঘাটে এত সুন্দরী মহিলা রয়েছে, কিন্তু হ্যাবিটসার সত্যিই মার্গারেটকে ভালোবাসত কেন সেটা আসলে জানা সম্ভব হয়নি। তবে এটা বলাই বাহুল্য হ্যাবিটসার্কের স্নেহ তার অন্যান্য ভাইদের থেকে অনেক বেশি গভীর ছিল। সিগার্ডের মৃত্যুর পরের থেকে উবের চলে যাওয়া পর্যন্ত এবং পরবর্তী গৃহযুদ্ধ পর্যন্ত প্রায় সবসময়ই সে আইভারের পাশে থেকেছে। কিন্তু এটাই ছিল শেষবার যখন হ্যাবিটসার আইভারকে বিদায় জানিয়ে দিয়েছিল। একই সাথে অবশেষে আইভার তার শেষ ভাইটি থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু এ নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না, কারণ এতদিনে ফ্রেডিস আইভারের হৃদয়ে একমাত্র আলো হয়ে উঠেছিল। কিন্তু ফ্রেডিস এত সহজ মহিলা কিন্তু ছিলেন না। কাট্টেঘাটের আগের যে কোনো রানীর চেয়ে বেশি ধূর্ত ছিল এই ফ্রেডিস।
এবং সে তার নিজস্ব কিছু পদ্ধতি সবসময় অনুসরণ করত। একদিন ফ্রেডি সেই লোকটাকে ডেকে নেয় যার দ্বারা সে প্রেগনেন্ট হয়েছিল। ভবিষ্যতে লোকটার থেকে কোনো প্রকারে হুমকি আসতে পারে এরকম একটা চিন্তা থেকে সেই দিন ফ্রেডিস অন্য আরেকজনকে দিয়ে তাকে খুন করায়। অন্যদিকে বেশ কয়েকদিন ভ্রমণের পর ফ্লোকি এবং তার দল অবশেষে আইসল্যান্ডের ভূখণ্ডে এসে পৌঁছায়। কিন্তু যখন ভাইকিংসদের দলটা জাহাজ থেকে নামছিল তখন তারা বুঝতে পেরেছিল যে ফ্লোকি তাদের কাছে এই জায়গা সম্পর্কে যে ধরনের বর্ণনা দিয়েছিলেন এটা ঠিক তেমন জায়গা নয়, বরং তারা তাদের চারপাশে অন্তহীন অনুর্বর ভূমি দেখতে পাচ্ছিল। এই যাত্রায় দুটি পরিবার ফ্লোকির সাথে এসেছিল। এদের একটা ছিল আইভিল পরিবার আর অন্যটা ছিল কেজটেল পরিবার। আইভিলটি প্রথম ফ্লোকিকে প্রশ্ন করে, পাথর ছাড়া তো কিছুই আমরা দেখতে পাচ্ছি না, এখানে চাষাবাদ করার জন্য কোনো উর্বর ভূমিও তো নেই। কিন্তু ফ্লোকি তাকে চুপ করিয়ে দেয়। তবে কেজেটেল ফ্লোকির উপরে আস্থা রেখেছিল, তাই সে ফ্লোকির সাথে একমত হয়ে সবাইকে যুক্তি দিয়ে বলেছিল এ ধরনের অভিযোগ করে তাদের সমস্যার সমাধান আসবে না, তাদের এখানে কাজ করতে হবে। যা হোক, তারপরের কয়েকটা দিন ভালো কোনো উর্বর জমি না দেখে কিছুটা হতাশ হয়ে যায় সবাই। কিন্তু এ সময় এই ছোট্ট দলটা গরম পানির ঝর্ণা দিয়ে আচ্ছাদিত একটা বিশাল এলাকা খুঁজে পায়। আর এটা দেখে ফ্লোকি সিদ্ধান্ত নেয় তারা এখানেই তাদের বসতি স্থাপন করবে। আইসল্যান্ড 1,03,000 বর্গ কিলোমিটারের বিস্তীর্ণ একটা ভূখণ্ড নিয়ে গঠিত ছিল। কিন্তু এই ভূখণ্ড বরফ এবং ছোট ছোট আগ্নেয়গিরি দ্বারা ছিল বেষ্টিত। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে জমি অনুর্বর হয়ে যায়। মাত্র 3% জমি চাষাবাদের জন্য উপযুক্ত ছিল। সম্ভবত ফ্লোকি প্রথম যে জায়গাটায় নেমেছিল সেটা ছিল সেই 3%-এর একটা বড় অংশ। যাই হোক, এর মধ্যে আইভিল্ডের ছেলে এবং কেজেটেলের মেয়ে অনেক আগে থেকেই নিজেদের মধ্যে সম্পর্কে জড়িয়েছিলেন। একদিন তারা এই নতুন পৃথিবীতে গরম পানির ঝর্ণার মধ্যে তাদের প্রেমের প্রথম বীজ রোপণ করেন। আইসল্যান্ডে বসতি তৈরি করার প্রথম কিছুদিন সবাই শান্তিতেই বসবাস করছিল। কিন্তু একদিন ফ্লোকি সবার উদ্দেশ্যে ঘোষণা করে সে এখানে তাদের বজ্র দেবতা মানে থরের জন্য একটা মন্দির তৈরি করবে। কিন্তু তার কথায় আইভিল পরিবার আপত্তি জানায়। সে যুক্তি দেয় তাদের বাড়িগুলো এখনো সেভাবে তৈরি করা হয়নি ভালো মতো, তাই এই মুহূর্তে মন্দির নির্মাণের জন্য পর্যাপ্ত দরকারি জিনিস তাদের কাছে নেই। কিন্তু কেজেটেল এবারও ফ্লোকির সাথে একমত হয়। কিন্তু দেখা যায় এ কারণে আইভিল তার বিরুদ্ধে আবার অভিযোগও করছে। এরপর আইভিল অনেকটা জোর দিয়েই বলে তাদের অগ্রাধিকার দেওয়া উচিত সামনের শীতকালের হাত থেকে তারা কিভাবে বাঁচবে সেটার দিকে। তাদের উচিত এখানে টিকে থাকার জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা নিশ্চিত করা। কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও মন্দির নির্মাণের কাজ শুরু হয় এবং পূর্ণ গতিতে এগিয়ে চলে। কিন্তু আইভিল্ডের পরিবার এই মন্দির নির্মাণের পেছনে কোনো অবদানই রাখেনি বা সাহায্য করেনি। এর কারণে দুটি পরিবারের মধ্যে নানা সময় ঝগড়া লেগেই থাকত। কিন্তু একদিন তো এটা একেবারে বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। উভয় পক্ষ প্রকাশ্যে একে অপরের শত্রু হয়ে ওঠে। ভাইকিংসরা যুদ্ধের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার জন্য পরিচিত ছিল, কিন্তু কেজেটেলের মেয়ে অড রক্তপাত রোধ করার অনেক চেষ্টা করেছিল। ফলে সবাই সেদিন কিছুটা শান্ত হয়। এরপর দেখা যায় মন্দিরটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সেদিন তারা একটা বলিদান অনুষ্ঠানের মাধ্যমে মন্দিরটি থরের উদ্দেশ্যে উৎসর্গ করতে চেয়েছিল এবং তার কাছে নিরাপত্তা এবং প্রচুর ফসলের জন্য প্রার্থনাও করেছিল। যাই হোক, আইভিল পরিবার যারা এই মন্দির নির্মাণে কোনো অবদান রাখেননি তারাও থরের আশীর্বাদের জন্য মন্দিরের সামনে উপস্থিত হয়েছিল। কিন্তু তাদের এক সদস্য বুল বলিদানের কিছু প্রসাদ চুরি করে। তার এই ধরনের বিদ্বেষপূর্ণ আচরণ দেখে ফ্লোকি একেবারে রেগে আগুন হয়ে যায়। সে তার কুঠার দিয়ে তাকে আঘাত করার জন্য যখন প্রস্তুত হয় তখন অড আবারও তাকে থামিয়ে দেয়। আসলে হেলগার মৃত্যুর পর থেকে ফ্লোকির মধ্যে সেই সহিংসতা মনোভাব অনেকটা কমে গিয়েছিল। আগে আমরা দেখতে পেয়েছি দেবতাদের যারা অসম্মান করত, মানে নর্স দেবতাদের কথা বলছি, তাদেরকে সে সাথে সাথেই হত্যা করত এবং অ্যাথেলিস্তানকেও সে কিন্তু ছাড়েনি। তবে যাই হোক, ফ্লোকির এই আচরণ আইভিলদের মধ্যে তার প্রতি ক্ষোভের জন্ম দেন। তাই এর প্রতিশোধ হিসেবে তারা নবনির্মিত মন্দিরে আগুন ধরিয়ে দেয়। থরের মূর্তিটিও আগুনে পুড়ে যায়। ভাইকিং বিশ্বাসে দেবতাদের মূর্তি ধ্বংস করাটা ছিল বিপর্যয়ের পূর্বাভাস। ফ্লোকি মন্দিরটি ভেঙে পড়তে দেখে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েন। এ সময় কেজেটেলের ছেলে থরগ্রিম বুলকে অগ্নিসংযোগের জন্য অভিযুক্ত করে এবং ফলে শুরু হয় সংঘর্ষে বুল থরগ্রিমের উপরে ছুরি দিয়ে আক্রমণ করে, কিন্তু আত্মরক্ষার জন্য সে বুলকে হত্যা করে। এটি ছিল আইসল্যান্ডের প্রথম রক্তপাত, কিন্তু একই সাথে দুর্ভাগ্যজনক হলেও এটি ছিল তাদের শুরু। আইসল্যান্ডে তাদের এই অভিযান শীঘ্রই এক বিরাট বিপর্যয়ে পরিণত হয়। থরের ক্রোধ তাদের সকলের উপরে নেমে আসে। শেষ পর্যন্ত ফ্লোকির মন কেবল সীমাহীন অনুশোচনায় ভরে ওঠে। কি হতে চলেছিল এরপরের ঘটনা সেটা আমরা পরবর্তী পর্বে দেখব। আজকে এ পর্যন্তই।
সবাই ভালো থাকুন, ফিরছি খুব শীঘ্রই।